বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নিউজ 24 টিভি চ্যানেল থেকে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি মহান সর্বশক্তিমান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়টা হলো বাংলাদেশে আগামী রাজনীতি কি মুক্তি বয়ে আনছে। সেই জন্যই বিষয় হলো রাজনীতি কোন পথে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুটি দলের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হলেন আমার বাম পাশে মুস্তাফিজুর রহমান ইরান, তিনি চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। স্বাগতম আপনাকে আজকের অনুষ্ঠানে। আমার ডান পাশে আছেন সদ্য প্রতিষ্ঠিত এবং রেজিস্ট্রিত দল বাংলাদেশের মেইনলি বেসিক্যালি মিলিটারি অফিসারদেরকে নিয়ে যে দলটি গঠন করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন পতিত যশা প্রফেশনাল অফিসার ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, তিনি চেয়ারম্যান জনতার দল এবং রাজনৈতিক বিশ্লেষক। ওয়েলকাম। ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান ইরান, আপনি বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা এবং না, আমি প্রতিষ্ঠাতা না। প্রতিষ্ঠাতা আমাদের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিন এবং লেবার পার্টির একটা ইতিহাস রয়েছে। 1974 সালে লেবার পার্টি প্রতিষ্ঠা এবং এরপরে 1975 সালে শেখ মুজিব বাংলাদেশ লেবার পার্টি সহ 17টি রাজনৈতিক দল নিষিদ্ধ করে। পরবর্তীতে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের কারণে আবার লেবার পার্টি সহ অন্যান্য আওয়ামী লীগ, জামাত এগুলো আবার প্রতিষ্ঠা হওয়ার সুযোগটা পায়। আমি লেবার পার্টির বর্তমান চেয়ারম্যান এবং আমি 2000 সাল থেকে লেবার পার্টির সাথে যুক্ত। আচ্ছা, 2000টা। আপনি সংক্ষেপে বলুন, এই যে এখন নির্বাচন ঘোষিত হলো, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, আপনি কি আগামী নির্বাচনের মাধ্যমে দেশের মুক্তি হবে বলে মনে করেন? আমরা 1971 সালে আমরা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা নাম পেয়েছি বাংলাদেশ, কিন্তু আসলে আমাদের সেই যে বিজয় দিবসের যে বিজয়, আমরা তো বিজয় অর্জন করতে পারিনি। আমরা পাকিস্তানের হাত থেকে আলাদা হয়েছি, কিন্তু আমরা ভারতের সেই যে শৃঙ্খলে আমরা আবার আটকে গেছি। আমাদের আজকে যে নতুন করে আমরা আবার সেই 71-এর চেতনা, আমাদের 47-এর মুক্তির চেতনা নিয়েই কিন্তু আমরা 24-এর যে গণ আন্দোলন, এটা তো একদিনে হয়নি, দীর্ঘ 17 বছর আমরা ভারতের যেই একটা আষ্টে ফিষ্টে তথা ভারতের পৃষ্ঠপোষকতায় যে এই একটি দলকে তারা ক্ষমতায় রেখেছিল, দীর্ঘ 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ ঘটেছে, যার মধ্য দিয়ে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এরপরে আবার আপনার আসবো আমরা পরবর্তী অধ্যায় কি হবে। শামীম কামাল, আপনি তো একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন, অনেকগুলো মিলিটারি অফিসারকে নিয়ে একটি দল গঠন করেছেন। আপনার দল কি ধরনের ভূমিকা পালন করতে পারে যদি নির্বাচিত হন? আপনাদের প্রার্থী হিসেবে পার্লামেন্টে আপনারা কি ধরনের ভূমিকা পালন করবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজ্ঞ সহ আলোচক আমাকে আমন্ত্রণ জানার জন্য মুক্তির কথা অনুষ্ঠানে। সর্বপ্রথম যে কথাটা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই, মহান আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে আমরা 9 মাসের মাথায় একটা নতুন নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশের 60তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হলাম। এই যে নিবন্ধনের প্রক্রিয়া, এটা এত জটিল, এত কঠিন এবং এত দুরূহ, তার প্রেক্ষিতে আমরা একটা কথা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই যে তারা কিন্তু তাদের নীতিগত অবস্থান থেকে এক বিন্দু ছাড় আমাদেরকে দেয়নি। কারণ 142টা দলের মধ্যে মাত্র 3টা দল আমরা এখন পর্যন্ত, হয়তো আরেকটা দল পেয়ে যাবে, আম জনতা পার্টি, 4টা দল নিবন্ধিত হতে পেরেছে এবং শতভাগ শর্ত আমাদের কাছে পূরণ করে তবে দিয়েছে। এই জন্য নির্বাচন কমিশন ধন্যবাদ পাওয়ার যোগ্য। জিজ্ঞেস করতে চাই যে 162টা দল অ্যাপ্লাই করেছে, 42টা দল, মাত্র 4টা দল পেয়ে গেছে বা পাচ্ছে, একটা বাকি আছে। আপনি কি মনে করেন যে তারা যে নিয়ম নীতিগুলো অনুসরণ করছে, যদি এটা না করা হতো তাহলে আপনি 142টার জায়গায় 142টা হয়তো পেয়ে যেত রেজিস্ট্রেশন? এটা কি দেশের জন্য ভালো হতো? না, এটা ভালো হতো না, কিন্তু যে বিদ্যমান যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা তো অত্যন্ত কঠিন। আপনি দেখুন, একটা নতুন রাজনৈতিক দলের জন্য 100টা উপজেলায় আপনার অফিস করতে হবে, 200 জন ভোটারের স্বাক্ষর নিতে হবে এবং এর মধ্যে মহিলা সদস্য আছে। মহিলা সদস্য, এখন গ্রামের প্রান্তিক একজন মানুষ, সে তার ভোটার আইডি কার্ডটা দেওয়া মনে করে তার সম্পত্তি দিয়ে দিচ্ছে, তাহলে 20,000 মানুষ একটা রাজনৈতিক দলের পক্ষে সম্ভব জোগাড় করা? অসম্ভব। কেন আমার তারা সদস্য হইতে চাইবে? সুতরাং প্রক্রিয়াগতভাবে এটা একটা জটিলতা আছে, এটা অত্যন্ত কঠিন। তারপরে এই 60টা রাজনৈতিক দল, কয়টা দলের আপনার প্রার্থী সংসদে যেতে পারে? সুতরাং সিস্টেম পাল্টাতে হবে।
রফিকুল আমিনের ডেস্টিনির, তাদের কিন্তু নিবন্ধন দেয়নি। আচ্ছা। সুতরাং তারা কিছু না কিছু জায়গায় নির্বাচন কমিশনের সমস্যা, তারা তো আরপিওর বাইরে যেতে পারবে না। সুতরাং আরপিওটা সংশোধন করে এই বিষয়টাকে শিথিল করা আমার মনে সামনে প্রয়োজন। হ্যাঁ, নির্বাচন কমিশনে যারা আছে সবাই লজিক্যাল, কিন্তু তাদের যেমন সানাউল্লাহ আছে, সানাউল আছেন, নাসির সাহেব আছেন, তাই না, সবাই এরা কিন্তু লজিক্যাল, দে আর গোয়িং অ্যাজ পার আরপিও। আরপিও কে করে? সরকার করে। তো তারা অনেক কিছু বলেও তো সরকারের দিয়ে করাতে পারে না। তো উই ক্যানট জাস্ট ব্লেম দেম। জাস্ট ইন শর্ট, আপনার পার্টি কি চাচ্ছেন বাংলাদেশে? আমরা প্রথম মনে করি যে বাংলাদেশের মানে স্বাধীনতার পরবর্তীতে 54 বছর আমরা একটা জায়গায় মনে করি যে জাতি কেন ব্যর্থ হয়েছে বা ফেইল হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক নেতৃত্ব। এই জায়গাটাতে কোনো সন্দেহ নেই। হোয়াই নেশন ফেইলস একটা বই আছে, সেখানে একটা জাতি ব্যর্থ হয় তার ভৌগোলিক লোকেশন, অবস্থান এবং সংস্কৃতির কারণে নয়, নেতৃত্বের কারণে। বিকজ নেতারা শেখাতে পারে না হাউ টু বিকাম রিচ, হাউ টু ডেভেলপ, পারে না বলে। আপনি দেখুন পৃথিবীর ইতিহাসে যদি 3টা দেশকে আমরা ধরি, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং জাপান, এই 3টা দেশ কিন্তু ম্যাথডিক্যালি একটা জাতি স্বাধীনতার পরে 4টা স্টেজ থাকে। এটা আমি এপিজে আবুল কালামের ইগনাইটেড মাইন্ড বই থেকে আমি রেফার করে দেখছি। প্রথম হচ্ছে গিয়ে তার হলো ওয়ারিয়ার স্টেজ, বা প্রথম হচ্ছে গিয়ে অ্যাথলেট স্টেজ। মানে স্বাধীনতার পরে প্রত্যেকটা নাগরিককে অ্যাথলেট যেরকম পরিশ্রম করে সেরকম পরিশ্রম করতে হবে। দ্বিতীয়টা হলো ওয়ারিয়ার স্টেজ, এখানে সৈনিকের মতো কোথাও দৌড়াবে, কোথাও ঘুমাবে, কোথাও রেস্ট করবে, কোথাও হাঁটবে, কোথাও ক্রল করবে, রাইট। থার্ড স্টেজ হচ্ছে আপনার বিগ ব্রাদার অ্যাটিটিউড, বিগ ব্রাদার স্টেজ, এখানে প্রতিবেশী আমার অন্য সংগঠন দাঁড়ালো কিনা, এবং সর্বশেষ যেটা হচ্ছে রিকনসিলিয়েশন, সার্বজনীন। এই পদ্ধতিতে পৃথিবীতে 3টা দেশ গড়ে উঠেছে, একটা হলো জাপান, একটা হচ্ছে মালয়েশিয়া, আর একটা হলো সিঙ্গাপুর। কারণটা কি? বিকজ তাদের যে নেতৃত্ব, তাদের দিকে তাকান। জাপানে আপনার ছিল হিরোহিতো, মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ, এবং লি কুয়ান হচ্ছে সিঙ্গাপুরে। আপনি বাংলাদেশের 54 বছরের ইতিহাস দেখেন, এইরকম একজন নেতা দাঁড় করেন না। সেই জায়গাটাই আমরা কাজ করতে চাচ্ছি। বাংলাদেশের আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং সব দিক থেকে আদর্শগতভাবে কল্যাণকর রাষ্ট্র করতে হলে আপনার সৎ, সাহসী, যোগ্যতা নেতৃত্ব আসতেই হবে। আমাদের সেই লক্ষ্যটা নিয়ে কাজ করছি, এবং আমরা সামনের পার্লামেন্ট নির্বাচনে নিবন্ধিত দল হিসেবে করছি। যতটা আসনে আমরা যোগ্য প্রার্থী ততটা আসনে দেবো। যদি 10টা দিতে, আমরা 10টাই দেবো। আপনি বলেন সৎ যোগ্য নেতার কথা, সৎ যোগ্য না থেকে আকাশ থেকে পড়বে না? আকাশ থেকে পড়বে না, তা আছে তো আপনার আশেপাশেই আছে। তাহলে যারা আজকে আপনি শিক্ষিত, আপনি সৎ, প্লেটোর ওই কথাটা বারবার বলতে হয়, রাজনীতি না করার শাস্তি হলো নিকৃষ্ট এবং নিচু মানুষকে শাসিত হওয়ার। আপনার বা আমার অবস্থান শিক্ষিত, সাহসী, দেশপ্রেমিক হওয়ার পরে যদি রাজনীতি না করি, আমরা কিন্তু রিটার্ডেড ফর দ্য সোসাইটি। রিটার্ডেড বাচ্চাকেই তার বাবা মা ফেলে দিতে পারে, তাহলে আপনি আর আমি তো সমাজের জন্য বোঝা, যদি আমরা রাজনীতির চ্যালেঞ্জ নাই নেই। ধন্যবাদ। আপনার কাছে আসবো। সংক্ষেপে আমি মুস্তাফিজুর রহমান ইরানার কাছে যাচ্ছি। এই সৎ যোগ্য নেতার কথা বললেন আপনি, একটা জোটের সাথে ছিলেন। সংক্ষেপে আমি আপনার কাছে জানতে চাই, সেই জোট থেকে আপনি বের হয়ে আসছেন খুব যতটুকু জানি, এই কারণ কি সৎ যোগ্যতার মূল্যায়ন সেখানে হয়নি এই কারণে, নাকি অন্য কোনো কারণ আছে আপনাদের? আমরা ফেসিবাদকে বিদায় দিয়েছি, কিন্তু ফেসিবাদের সমস্ত জায়গাগুলোতে এখনো তাদের যেই লোকজন, তাকে লোকবল, তাদের যেই ওই সবগুলো বিদ্যমান আছে, কিন্তু যার তাদের নেতৃত্বটা আমাদের এখানে নেই। আপনি দেখেন যে ফেসিবাদের যেই জায়গাগুলো থেকে চাঁদাবাজি হতো, ওই জায়গাগুলো থেকে কিন্তু এখনো চাঁদাবাজি আছে। যেগুলো দখল করা ছিল ওইগুলোর পরিসর আরো বৃদ্ধি করা হয়েছে, কলবার বাড়ানো হয়েছে, নতুন নতুন জায়গা কিন্তু দখল হয়েছে 5 তারিখের পরে। তো আমাদের যেই আমরা মনে করি যে আজকে এই পরিবর্তনের ছোঁয়াটা সর্বত্র, বিশেষ করে আমাদের পার্লামেন্টে যে 300 জন এমপি যাবেন, তারা যদি এই জায়গাটা ওন করেন, এটা যদি তারা মনে করেন যে আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই, এটা যদি গতানুগতিক, আমরা দেখেছি যে 2001 সালে বিএনপি ক্ষমতায় গিয়েছিল, তারপরে আবার আওয়ামী লীগ গিয়েছে, তার আগে বিএনপি ছিল, এরকম শুধুমাত্র দলের পরিবর্তনটা আমি মনে করি না যে বাংলাদেশের জন্য মুক্তি আনতে পারে, কল্যাণ আনতে পারে। এখানে একটা অর্থবহ পরিবর্তন দরকার। আমাকে জোটের কথা বলেছেন, আমি বিএনপি জোটে 2006 সাল থেকে আমি কাজ করেছি। পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা কর্মসূচিতে বাংলাদেশ লেবার পার্টি আমরা আমাদের সামর্থ্যের চেয়েও সর্বশেষ আমরা এরকম, আমি এর ভিতরে আমি 5 বার গ্রেপ্তার হয়েছি এই আওয়ামী লীগের শাসন আমলে। আমি প্রায় 1 ডজনের কাছাকাছি মামলা, এর ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেই আমার 4টা মামলা আছে। এরপরে আমি নিজে যুবলীগের হামলার শিকার, আপনি জানেন
আমি আমার সামর্থ্যের জায়গা থেকে আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমি নিজে প্রত্যেকটা দিন রাস্তাতে ছিলাম, শহীদ মিনার, শাহবাগে ছিলাম, এবং আমার দুজন শাহাদত বরণ করেছে, লেবার পার্টির একজন, ছাত্র মিশনের একজন। এই পর্যায়ে আমরা পরবর্তীতে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম মুক্তির কথায়। মুস্তাফিজুর রহমান ইরান, আপনি বলছিলেন আপনার অসংখ্য ত্যাগ তিতিক্ষা করেছেন, জেল জুলুম খেটেছেন, অনেক অনেক করেছেন আপনি, কিন্তু তারপরেও এরকম হলো কেন? আসলে হয়েছে কি, যে বড় দলগুলো যখন জোট করে তখন তারা দেশের জন্য জোট করে, সুন্দর সুন্দর বাণী শোনায়, কিন্তু তাদের যখন ভাগ বটোয়ারার সময়টা আসে তখন আর ওই ত্যাগীদের মূল্যায়ন করার মতো তাদের মানসিকতাটা থাকে না। 2001 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা আন্দোলন করলাম 7 দলীয় জোট, তো পরে সেখানে হয়ে গেল 4 দলীয় জোট, মাঝখান থেকে 4টা দল মাইনাস হয়ে গেল। এই যে বড় দলগুলোর এই যে অবস্থা, এটা তাদেরকে পরিবর্তন করা দরকার। আমার মনে হয় বিএনপি আজ করতে পেরেছে যে তারা একারাই সরকার গঠন করবে হয়তো। আচ্ছা, আমরা আবার আপনার কাছে আসবো। মুস্তাফিজুর রহমান ইরান, উনি যেটা বললেন যে কথা এবং কাজের মিল নেই, প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করা হয় না, এটাই যদি কোনো রাজনৈতিক দলের নীতি হয়, তাহলে সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে কি তারা সেই জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করা কি সক্ষমতা রাখে? না, সক্ষমতা তো রাখেই না, এবং যা কথা দেয় তার উল্টা কাজটা করে। এই জন্য হয় কি, দেখেন আপনার মানে আমরা যদি 90 থেকে 4টা পরপর নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় চিন্তা করি, এই নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্য, ফেয়ার হয়েছে। কোনো বারই কিন্তু এক সরকার দুইবার, এক দল দুইবার ক্ষমতা আসতে পারে নাই। এবং যখন তারা ক্ষমতায় আসেন তখন কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসেন, কিন্তু এই যে এক্সিটটা হয় অত্যন্ত অপমানজনক। আপনি দেখুন কেন হয়, বিকজ তারা যা বলে তার উল্টা কাজটা করে। তো সুতরাং এই যে জোটের রাজনীতি, জোটের রাজনীতি আজকে খুবই অদ্ভুত কিছু বিষয় দেখলাম। কোন দল বিলুপ্ত করে এখন বিএনপিতে যোগদান করে নমিনেশন নিচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে টার্গেট হচ্ছে যে কোনো ভাবেই এমপি হওয়া। আচ্ছা, কারণটা সিম্পল। আর এখানে জোট কি, কিসের দল, কিসের নীতি, কিসের আদর্শ, আমাকে আপনি সিট দিবেন কিনা এই শর্তে আমাকে যা বলবেন, নাকে খত দিতে বলেন নাকে খত দিব, তো অবাক করতে বলেন তো অবাক করবো, তারপর যদি বলেন যে মানে এরকম নেতা পৃথিবীতে কখনো জন্মাবে কিনা সেটা বলছেন, তাও বলবো। তো এই কথাগুলি দিয়ে তাদেরকে মন খুশি করতে হয়। এখন জোটের বিষয়টা আপনি দেখুন, কেন আজকে ওনাদের মতো ইরান ভাইদের মতো দলকে কেন মূল্যায়ন করা হচ্ছে না? কারণ সিম্পল, এখন যেহেতু আরপি অনুযায়ী নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, বিএনপি চিন্তা করলো যদি ধানের শীষ ছাড়া অন্য প্রতীকে আমরা আমাদের এই প্রার্থী নির্বাচন করে তাহলে ওই সিটটা আমি হারাতে পারি। তারা তো একটা আতঙ্কে আছে। এই যে 5ই আগস্টের পরে 5ই আগস্টের পরে বিএনপি যদি তাদের এই মাঠ ধরে রাখতে পারতো তাহলে 260 থেকে 270টা সিট পেত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের বিকল্প বিএনপি, বিএনপির বিকল্প কিন্তু আওয়ামী লীগ, এই একটা জায়গায় তাদের প্লাস পয়েন্ট। এই জন্য আজকে তারা একটা ঝুঁকি নিল যে ছোট ছোট দলগুলোকে আর দিচ্ছে না। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে এতদিন 20 বছর ধরে আন্দোলন করলো, মানে রাজপথের সংগ্রামী সাথী ছিল, তাদেরকে মুহূর্তের মধ্যে ভুলে গেলেন। এবং এখন কি মনোনয়ন বাণিজ্য হচ্ছে না? এখনো কোটি কোটি টাকা নিয়ে এমন ইনফেরিয়র লোককে দেওয়া হচ্ছে যে ডিজার্ভ করে না, এরকম ঘটনা তো ঘটছে। সুতরাং আপনার যে প্রশ্ন আজকে, রাজনীতি কোন পথে? রাজনীতি সেই অনিশ্চয়তা, সেই পরিবারতন্ত্র, সেই অলিগার্কি এবং সেই ধ্বংসের পথে। একটা নির্বাচন হবে, আমরাও নতুন ভাবে। আপনি বিএনপির কথা বললেন, আমি কেন দলের আমি বিএনপি যেটা বোঝা যাচ্ছে যে বিএনপি তাদের লক্ষ্যচ্যুত হয়েছে, যেটা বোঝা যাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি। যেমন বিএনপি থেকে কিন্তু একজনও মিলিটারির লোককে নমিনেশন দেওয়া হয়নি, একজনও না, নট এ সিঙ্গেল ওয়ান। অনেকে বলেন মেজর হাফিজের কথা, ওনারা মিলিটারি ভ্যাকেন্সিতে আসে নাই, একজনকে দেওয়া হয়নি। আপনি এই প্রসঙ্গে যদি বলি, হোয়াট অ্যাবাউট সেকেন্ড পার্টি ইন বাংলাদেশ, যখন এই জামাত ইসলামী নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, বিশেষ মানে ঘরে ঘরে আলোচনা হচ্ছে, রাস্তাঘাটে আলোচনা হচ্ছে, এটা সফলতা সম্পর্কে আপনার কি ধারণা? না, জামাত ইসলাম আসলে এত ভালো করতো না, বিএনপি তাদেরকে সফলতা দিয়ে দেয়। মানে ধরেন আপনার সামনে নির্বাচন, সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের মানুষের কি 4 ভাগের 1 ভাগ আওয়ামী লীগের সমর্থক না? অস্বীকার করতে পারেন? তাহলে এটা যদি হয় তাহলে 4 কোটি ভোটার হচ্ছে আওয়ামী লীগের ভোট। এই ভোট যেদিকে যাবে সিদ্ধান্ত সেদিকে হওয়ার কথা। এটা কি এখনো তাই আছে মনে করি? কিভাবে এই 4 কোটি, তারা কি তাহলে এই 4 কোটি ভোটার, আমি মুস্তাফিজুর রহমান ইরানকে জিজ্ঞেস করতে চাই যে তুমি বললেন 4 কোটি ভোটার আছে তারা, এবং এই 4 কোটি ভোটার কি জেনে শুনে
যে দলটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে দেশকে, দেশটাকে ইন্ডিয়ার হাতে হস্তান্তর করে ফেলেছে, কিভাবে করেছে সেটা আমরা জানি। তারপরেও 4 কোটি ভোটার থাকবে, এটা কি আপনার কি মনে হয়? শুনুন, আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের প্রধান নির্বাচন কমিশনার, ওনাদের যে বক্তব্যটা এটাই হবে, সর্বশেষ এটাই হবে। বাংলাদেশের এই নির্বাচনটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে। কারণ যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি বলতে শুনেছি, এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আজকে তারা কথা বলে না, আজকে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে না, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই কিন্তু এই জেএনজি, তারা কিন্তু হাসিনার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে, তারাই এই বিপ্লব এনেছে। তার মানে আমরা কিন্তু ছাত্রদের উপর হতাশ ছিলাম, কিন্তু আমাদেরকে হতাশ করেনি। আমরা ঠিক পরিবর্তনের জন্য আমরা বিশ্বাস করি যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে জনগণ চাঁদাবাজকে আর ভোট দিবে না, জনগণ দখলবাজকে ভোট দিবে না, জনগণ দুর্নীতিবাজকে ভোট দেবে না, জনগণ মামলাবাজকে ভোট দেবে না। বাজিকরদের বিরুদ্ধে এই নির্বাচন আমাদেরকে একটা প্যাকেজ হিসাবে নিতে হবে। আপনারা তো এরকম প্রচারণা আপনাদের মধ্যে থেকে দেখা যাচ্ছে না। আপনারা যে দলীয়ভাবে যে প্রচারণাটা করবেন, যে দল নয় মার্কা নয়, যোগ্য ব্যক্তিকে। হ্যাঁ, আপনি সুন্দর একটা কথা বলেছেন। আমি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছেন যে মার্কাকে ভোট দিন। নো, এবারে আমরা মার্কাকে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই না, আমরা বিশ্বাস করতে চাই যে জনগণ যোগ্য প্রার্থীকে ভোট দেবে। প্রার্থী আপনি মনে করেন একজন দুর্নীতিবাজকে আপনি একটা মার্কা দিবেন আর সে তাকে ভোট দেবে জনগণ, এটা তো হতে পারে না। কিন্তু তাই তো হচ্ছে, দুর্নীতিগ্রস্ত যারা হাজার হাজার কোটি টাকার মালিক, যাদের টাকা পয়সার কোনো হিসাব নাই এবং সোর্স অফ ইনকামই জানা নাই, তারা তো সেই 5ই আগস্টের পর থেকে শত শত কোটি টাকা এলাকা খরচ করছে। আপনি কিভাবে যোগ্য লোকেরা সেখানে টিকে থাকবে? না, এটার দায়িত্ব হচ্ছে, এই যে একটু আগে আমি একটা কথা বলার জন্য আমাদের কামাল ভাই, এই যে আরপিও নিয়ে যে কথাটা বললেন যে বিএনপি হয়তো মার্কার জন্য, তারা যেটা বলতে চায় এটা ইতিমধ্যে টুকু সাহেব বলেছে, আমির খসরু মাহমুদ সাহেব বলেছে। আরে ভাই, আপনারা তো 30টা আসন দেওয়ার কথা বলেছিলেন সর্বশেষ, আমাদের সহ 30টা আসন জোটকে দিবেন। তা আপনাদের তো 270টা আসন ছিল, দানের শীষ মার্কায় নির্বাচন করবে। আপনারা তো নিশ্চিত যে 270টা আসন আপনারা পাচ্ছেন, 270টা তো দরকার হয় না আপনাদের। কি বলে, নিরঙ্কুশ ক্ষমতায় যাওয়ার জন্য তো আপনাদের 270 জন প্রার্থী ছিল। আচ্ছা, আমরা এই দল নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা 30 জন না হয় ফেল করতাম, আমরা 30 জন না হলে, আমার প্রতীক হচ্ছে আনারস মার্কা। বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাবেন না যে আনারস মার্কায় ভোট দেয়নি স্থানীয় সরকারি, উপজেলা নির্বাচনে, ইউনিয়ন পরিষদে। বাংলাদেশে 3-4টা মার্কার ভিতরে একটা মার্কা হচ্ছে আনারস মার্কা। তো যার কারণে এরকম মার্কা আমাদের তো ছিল। জামাত ইসলামী যদি ফুলকপি মার্কায় প্রার্থী দিয়ে পাশ করানোর জন্য চিন্তা করতে পারে, প্রার্থী দিতে পারে, তাহলে বিএনপি কেন আনারস মার্কার প্রার্থী দিতে পারে? জামাত সম্পর্কে বলেন, আমরা বিএনপি অনেক আলোচনা করে ফেলেছি। হোয়াট ইজ দ্য ফিউচার অফ জামাত? আপনার দেখুন, এই যে আমাদের কামাল ভাই সুন্দর একটা কথা বলেছে যে বিএনপি যে কাজগুলো করেছে, এই কাজগুলোর কারণেই কিন্তু এখন জামাত ইসলাম একটা ওয়াকওভার পাচ্ছে। আমি কালকে বলেছিলাম যে 17 বছর যারা মজলুম ছিল, সেই বিভিন্ন জায়গাতে সেই মজলুমরা আজকে জালেমের জায়গায় অবস্থান করতেছে। আচ্ছা, আপনি দেখেন যেই জায়গাগুলো, যেই অফিসগুলো আওয়ামী লীগের ছিল, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, জালেমের জায়গায় অবস্থান করছে তো নেগেটিভ শব্দ এটা। আপনি যে বলেন জালেমের জায়গায় অবস্থান করছে, জালেমের স্থানগুলো পূরণ করেছে, দখল করলে বলা যাবে না, পূরণ করেছে। তো এখন যেই অফিসগুলো আওয়ামী লীগের ছিল, যুবলীগের ছিল, ছাত্রলীগের ছিল, সেই অফিসগুলো তো এখনো আছে। আচ্ছা, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়েছে, লোক পরিবর্তন। এই জন্য তো আমরা জুলাই আন্দোলন করি না, এই জন্য তো আমি আমার শরীরে, আমি যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের ক্ষত চিহ্ন নিয়ে হাঁটছি, নির্যাতন নিপীড়নের চিহ্ন নিয়ে আমি জীবন্ত যে শহীদের মতো যে কাজ করে যাচ্ছি, এই জন্য তো পরিবর্তন হয়নি। এই জন্য তো আমার আউয়াল মেয়ে, আমার নাইম হাওলাদার শাহাদত বরণ করে নাই। এই জন্য তো আবু সাইদ রক্ত দেয় নাই। যে আওয়ামী লীগের অফিসটা আজকে বিএনপির অফিস হবে, ছাত্রলীগের অফিস, ছাত্র দলের অফিস হবে, এজন্য নয়। আমরা একটা গুণগত পরিবর্তন চাই রাজনীতির, এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আমরা সেই গুণগত পরিবর্তন আশা করি। সুপ্রিয় দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ মুক্তির কথায়। এবার আমরা ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আমাদের বাংলাদেশের রাজনীতিতে বলেন, যে কোনো কাজে বলেন, আমাদের প্রতিবেশী দেশ আজ পর্যন্ত কোনো পজিটিভ রোল প্লে করতে পারলো না। শেষ পর্যন্ত দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট রেজিমকে পরিপূর্ণভাবে সমর্থন দিয়ে গেল এবং তাদের দেশে রাজকীয় অবস্থায় তাদেরকে লালন পালন করছে। তারা সন্ত্রাসী বাংলাদেশে পাঠাচ্ছে, কামাল হক, ইরানের মতো লোকদেরকে মারার জন্য। আপনি কি মনে করেন হাদির যে হত্যা প্রচেষ্টা, হয়তো বাঁচবে কিনা জানি না,
এই প্রচেষ্টাই শুধু শুরু, কেবল আরো হতে পারে। আপনি কিভাবে নেবেন এই বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশের যেই আধিপত্য প্রভাব বিস্তার করা, এটা একজন আপনি ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে, একটা দলীয় প্রধান হিসেবে আপনি কিভাবে নিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। এটা কি খুবই একটা ক্রিটিক্যাল কোশ্চেন। তার আগে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এর জন্য কি শুধুমাত্র ভারত দায়ী? আমরা দায়ী না? স্বাধীনতার পরে যে রাজনৈতিক দলগুলি আসছে, তারা জাতীয় স্বার্থকে এত নির্বিকারে বিক্রি করে দিয়েছে। ভারত এই সুযোগটা নিয়েছে। শুধু আওয়ামী লীগের দিকে আপনি তাকিয়ে কথা বললে হবে না। আচ্ছা, আপনি বিএনপির দিকে তাকান, জাতীয় পার্টি থেকে যে দলগুলি আসছে, তারা প্রত্যেকটা দল এমন ভাবে বলতে গেলে নির্লজ্জের মধ্যে জাতীয় স্বার্থ বিক্রি করে দিয়েছে। রাইট। এখানে আমি 19 আর 20, যদি আওয়ামী লীগ আপনার 20 করে থাকে, তাহলে বিএনপি 18 বা 19-এর মধ্যে আছে। আপনি এরকম শত শত জায়গা আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাতে পারি যে জাতীয় স্বার্থকে কিভাবে নির্লজ্জের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন তারা তো কৌটিল্যের, সেই চাণক্য কৌটিল্যের পলিসি অনুযায়ী চলে, এনিমিজ মাই ফ্রেন্ড। এখন দেখেন, ভারতের কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই, একমাত্র বাংলাদেশের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল। কিসের উপর বেস করে? 25 বছরের ইন্দিরা মুজিব চুক্তির উপরে। কিসের উপর বেস করে? গঙ্গা চুক্তির উপরে। শুভঙ্করের ফাঁকি কোনটা জানেন? এই কিছুদিন আগে গুনখুমের উপরে বাংলাদেশ স্বাক্ষর করলো। আন্তর্জাতিক নদী কমিশনে 34টা দেশ স্বাক্ষর করলে আপনি আপনার অধিকার নিয়ে কথা বলতে পারবেন। এতদিন পর্যন্ত কেন সিগনেচার করে নেই বাংলাদেশ? কেন করে নেই? একমাত্র নদী গঙ্গা চুক্তি। গঙ্গা চুক্তি বাংলাদেশের সাথে হয়েছে। এখানে যে কত শুভঙ্করের ফাঁকি আছে। আমাদের আন্তর্জাতিক নদী কয়টা? 54টা। আপনি যে এলাকায় আছেন, তিস্তা, তো সেই এলাকা পুরো ব্যান হয়ে গেছে। মানে সুতরাং তিস্তা শুধু না, বাংলাদেশের সাথে ভারতের নদী হচ্ছে 200। কাগজ কলমে 54টা বলা হয়। একটা নদীতেও আপনার কোনো চুক্তি হয় নাই। এবং গঙ্গা চুক্তি যে কি শুভঙ্করের ফাঁকি, এটা আমাদের কিন্তু একমাত্র নদী হচ্ছে ফেনী নদী। এই নদীটা বাংলাদেশ থেকে ভারতে গেছে। এবং আমরা এতটাই অকৃতজ্ঞ, এতটা বেঈমান জাতি, আমাদের নেতৃত্ব এই নদী থেকে 1.82 কিউসেক পানি আমরা তুলতে সাবরুমে অনুমতি দিয়েছি। আপনার একমাত্র নদী। তাহলে আপনি যারা নেতৃত্বে ছিল, যারা জাতীয় রাষ্ট্র দায়িত্বে ছিল, রাজনীতি করেছেন, তারা এগুলো বুঝে নাই। তাহলে জাতীয় স্বার্থ, তাহলে তাদের ক্ষমতায় থাকার জন্য তারা জানে যে ভারত একটা শক্তিশালী প্রতিবেশী দেশ। তাদের দয়া ছাড়া, তাদের দাক্ষিণ্য ছাড়া, তাদের সহানুভূতি ছাড়া আমরা টিকতে পারবো না। এই জন্য নির্বিকারে আপনি জাতীয় স্বার্থ বিক্রি করে দেবেন। তো ভারত এই সুবিধা নিয়েছে, তাই তো করেছে। তবে আমি অবাক হয়েছি যে এইবার এই পতনের পরে দেখুন, অতীতে যতবারই বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ বাদে, তখনই কিন্তু ভারত স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশে এসে বলেছে যে আমরা সম্পর্ক কন্টিনিউ করতে চাই। এমনকি আপনার 75-এ শেখ মুজিবের পরিবার হত্যাকাণ্ডের পরে যখন বিনায়ক সেন সম্ভবত ছিলেন হাই কমিশনার, তিনি এসে বললেন যতই দুঃখ পাই না কেন আমরা সম্পর্ক কন্টিনিউ করতে চাই। এইবার একবার ঘটনা, এবার কিন্তু তারা এটা করলো না। অদ্যাবধি সমস্ত কূটনৈতিক দরজাগুলি একটা পর একটা বন্ধ করে দিল। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন প্রায় জিরো লেভেলে, এবং সেটা আমরাও ঘোষণা দিয়েছি। সুতরাং এখানে একটা জিনিস আমি মনে করি, কিছুদিন আগে মনে পড়ে, যদি আপনার ভারতের সেনাবাহিনী প্রধান একটা কথা বলেছিলেন যে একটা রাজনৈতিক সরকারের আসলে হয়তো এটা হবে। সুতরাং ভারত এখন পৃথিবীর যত কনসার্ন দেশ আছে বাংলাদেশের ব্যাপারে, তার মধ্যে ভারত সবচেয়ে বেশি কনসার্ন। ভারতও চাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের মধ্যে হোক, এবং তার মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগ যেন পুনর্বাসন করা। রাইট। ধন্যবাদ শামীম কামাল। মোস্তাফিজুর রহমান, শুনলেন যে ইন্ডিয়ার আধিপত্যবাদ, এই আধিপত্যবাদ থেকে কি আমাদের কোনোভাবে মুক্তির উপায় নেই? তাহলে কিভাবে আমাদের এই মুক্তির কথা অনুষ্ঠান সফল হবে? ধন্যবাদ। ভারত আমাদের 3 দিকে ঘিরে আছে। বলা যায় যে আমরা হচ্ছে ভারতের তলপেটে অবস্থান করছি, আর পুরো শরীরটা হচ্ছে ভারত। তো এখন তলপেটে যদি যন্ত্রণা হয়, তাহলে কিন্তু পুরো শরীরটাই কিন্তু একবার অসুস্থ হয়ে যায়। তো আমরা মনে করি এখানে 2টা কাজ করতে পারি। আমাদের যদি এই ভারতীয় যে আধিপত্যবাদের বিরুদ্ধে যেই তোষণ নীতি ছিল পুরো 17 বছর, আসলে আরেকটু পিছনের দিকে যেতে হবে আমাদের। 1947 সালে যখন দেশ ভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তখনই তার 48 সালে এই পূর্ব পাকিস্তানে তারা নতুন করে একটা রাজনৈতিক দল সৃষ্টি করেছিল, আওয়ামী মুসলিম লীগ। হ্যাঁ, তখন এটা ইস্ট বেঙ্গল ছিল। হ্যাঁ, ইস্ট বেঙ্গল ছিল। তো তখন এই যে 48 সালে আওয়ামী মুসলিম লীগের তৈরি, ওইটাই পরবর্তীকালে আওয়ামী লীগ হয়েছে। তো যার কারণে এই দলটি সৃষ্টি করা হয়েছিল ভারতের সমস্ত সুবিধা, ভারতের কায়েমি স্বার্থ রক্ষা, এবং এখানে নতজানু পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা, এবং এখানে শেখ মুজিবকে তারা কাজে লাগিয়েছে, তাদের অন্যান্য লোকজনকে তারা কাজে লাগিয়েছে।
আমি মনে করি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, এবং তারা এযাবৎকালে প্রমাণ করতে পারে নাই যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। তারা আমাদেরকে যখন আমাদের পানি দরকার তখন তারা পানি দেয় না, যখন পানির দরকার না তখন আমাদের পানি দিলে বন্যা হয়ে যায়। আপনি দেখেছেন আমাদের তিস্তা যে ব্যারেজের কি অবস্থা, আমাদের সমস্ত নদীগুলো শুকিয়ে গিয়েছে। আমাদের ইরান ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, দুই একটা দল, আওয়ামী লীগ তো তাদেরকে বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে, আবার আমি ওই কথাটা আসবো। দুই একটা দল আবার নির্বাচনকে সামনে নিয়ে অনেকে মনে হচ্ছে যেন ভারতের নামটা মুখে নেয় না, যেমন ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না এরকম অবস্থা। তারা মনে করতেছে যে বোধহয় ভারত যদি কিছুটা অনুকম্পা, কিছুটা আশীর্বাদ, কিছু দয়া দক্ষিণা যদি দেখায়, হয়তো ওই রাজ চেয়ারে যে যাওয়া যাবে, কি জানি বলে রাজ সিংহাসনে বসা যাবে। এটা চরম ভুল মনে করবে তারা। আমি মনে করি যদি আপনারা কি ওই পথ থেকে নিজেদেরকে সরিয়ে এনেছেন, যে ভারতের অনুকম্পা নিয়ে, ভারতের সহযোগিতা নিয়ে যদি এখানে সরকারে থাকা যেত, হাসিনার চেয়ে আর কারো প্রতি ভালোবাসা, ভালো সহযোগিতা কোনো কালে কখনো ভারত দেখায়নি। তারপরও কিন্তু হাসিনাকে রান্না করা খাবার খেয়ে যেতে পারেনি। আমি মনে করি যে অবশ্যই আমি তো আসলে বাংলা, আপনি গুগলে গেলে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান, আন্দোলন সংগ্রাম, আমি মুস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টির কর্মকাণ্ড চলে আসবে। আমরা দীর্ঘ যুগের পর যুগ, আজকে প্রায় 35-36 বছর যাবত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আসছি। আজকে আমাদের জাতীয় ঐক্য দরকার। আমি শেষ করব, আমাদের এই ঐক্য দরকার। এটা শুধুমাত্র ক্ষমতার ঐক্য হলে হবে না, আমাদের ঐক্য হতে হবে, আমাদের ঐক্য হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের ঐক্য হতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং জাতীয় স্বার্থ রক্ষার ঐক্য। অনেক ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ইরান এবং ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই মুক্তির কথা অনুষ্ঠানে আগামী রাজনীতি কি আমাদের দেশকে মুক্তি দিবে এই বিষয়ে যে আলোচনাটা শুনলাম, আমরা একটা কথা নিশ্চিত, যে কোনো মূল্যে ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি, তাহলে বাংলাদেশ কখনো, বাংলাদেশের মানুষ মুক্তির স্বাদ পাবে না। আমরা আশা করি আগামী অনুষ্ঠানের আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।